স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। সোমবার মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। তাই মঙ্গলবার সকাল থেকে কমলাপুর স্টেশনের বগি থাকলেও ইঞ্জিন নেই। ফলে যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। স্টেশনে এসে ফিরে যাচ্ছেন শত শত যাত্রী, আবার স্টেশনে বসে বিরক্তিকর সময় পার করছেন কেউ কেউ। মোহাম্মদ রফিকুল ইসলাম রাজশাহী যেতে 10 দিন আগে টিকিট কেটেছেন, কিন্তু সকালে 67 বছর বয়সী অবসরপ্রাপ্ত এই সরকারি ব্যাংক কর্মকর্তা রেল স্টেশনে এসে জানতে পারেন রেল চলাচল বন্ধ। এতে মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা তার। চরম বিরক্তি নিয়ে অবশেষে চেপে বসলেন বিশেষ বিআরটিসি বাসে। আপনি 10 দিন আগে আমার কাছে টিকিট বিক্রি করে আমি যখন ট্রেনে উঠব তখন বলছেন যে ট্রেন বন্ধ। তো এটা তো একেবারেই ইনজাস্টিস একটি কথা, আপনি আগে আমাকে জানাতেন। অসুস্থ ফাতেমা বেগম রেল চলাচল বন্ধ থাকায় উঠেছিলেন বাসে। সেই বাসও নষ্ট হওয়ায় নেমে যেতে হয় তাকে। গন্তব্যে পৌঁছানোর অনিশ্চয়তা নিয়ে বসে আছেন ফুটপাতে। যে গাড়িতে উঠছে ওইটা নাকি নষ্ট, আর একটা এসি বাস দিবে ওইটাতে যাওয়ার জন্য। এখন বাসে কোনো আসে না, রুগী নিয়ে অনেক ঝামেলায় আছে। ট্রেন চলাচলে অভ্যস্ত, কিন্তু হঠাৎ শিশুদের বাস ভ্রমণ নিয়েও দুশ্চিন্তায় মায়েরা। মানে সুবিধার জন্য তো কেটেছে যে যাব ট্রেনে করে, বাড়িতে সুবিধা হবে বলেই যাবে। হঠাৎ করে এরকম সমস্যা, বাচ্চারা প্রচন্ড কান্নাকাটি করতেছে। ট্রেনের যাত্রী ছিলাম, কিন্তু ট্রেন আইসি দেখছি ট্রেন বন্ধ। আমাকে যে কোনো ব্যবস্থা করে দেন না, আমার বাচ্চা দুটিলে আমাকে তো বাসায় পৌঁছাতে হবে। সোমবার রাত 12টার পর থেকে রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে রফিকুল ফাতেমার মতো হাজারো যাত্রী পড়েন বিপাকে। এই ব্যাগ টেক নিয়ে আমরা কোথায় কি করব, কোনো মানে কাজে লাগতেছে মাথায়। আর এইটা তাদের ভিতরের জিনিস, তারা তাদের মতো করেই সব ঠিকঠাক করে নিবে। তার জন্য যদি আমরা জনগণরা যদি ভোগান্তি হই, এটা তো খুবই কষ্টকর। সকালবেলা সেদিকে ওদিকে ঘোরাঘুরি করছি, প্রচুর ভোগান্তির মধ্যে রয়েছি। আমরা যাব কুষ্টিয়াতে। তবে তাৎক্ষণিক বিআরটিসির বাস সার্ভিস চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাসও ফেলেছেন অনেক যাত্রী। এমন চিত্র শুধু ঢাকার কমলাপুর বা বিমানবন্দর স্টেশনের নয়, কম বেশি সারা দেশের সব রেলওয়ে স্টেশনেই। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। যাত্রীদের এভাবে জিম্মি করে দাবি আদায়ে আন্দোলনকারকে দুঃখজনক বলছে রেলপথ উপদেষ্টা। রানিং স্টাফদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হলেও বাকি দাবির বিষয়ে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। এদিকে সব দাবি মেনে নেওয়া সম্ভব নয় জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় মধ্যরাত থেকে কর্মবিরতি পালন করছেন রেলওয়ে রানিং স্টাফরা। যদিও এরই মধ্যে তাদের রানিং অ্যালাউন্স 75 থেকে 100% উন্নীত এবং মাইলেজ অ্যালাউন্স পাওয়ার জন্য সর্বনিম্ন 8 ঘন্টা ও 10 মাইল দূরত্বের শর্ত শিথিল করা হয়েছে। যদি অর্থ মন্ত্রণালয় পজিটিভ হন, যদি রেল মন্ত্রণালয় তারা যৌথভাবে বসেন, শ্রমিক প্রতিনিধি সহ, আমরা মনে করি সমাধান সহজে হয়ে যাবে। অবসরে যাওয়ার সময় 75% মাইলেজ সহ তাদের যুক্ত করে তাদের সুবিধা দেওয়া হতো, এটাও প্রজ্ঞাপনের মধ্যে বাতিল করা হয়েছে। এটা একটা তাদের জন্য বড় ধরনের ধাক্কা লেগেছে। এমন সংকটে সকালে রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান রেলপথ উপদেষ্টা। কথা বলেন গণমাধ্যমের সাথে। দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া। এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। সাফ জানিয়ে দেন, রেলওয়ে মন্ত্রণালয়ের হাতে কিছু নেই, দ্বারস্থ হতে হবে অর্থ মন্ত্রণালয়ের। সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটা কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এখনো তাদের কিছু দাবি বাকি আছে। এদিকে অর্থ উপদেষ্টা জানান, সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়, আর মহার্ঘ ভাতার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিচ্ছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এদিকে অগ্রিম কাটা টিকেটের টাকা ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি চালু করা হয়েছে বিআরটিসির বাস সার্ভিস। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদেরও ভোগান্তি বেড়েছে। এই মুহূর্তে আসলে স্টেশনের সর্বশেষ কি চিত্র আছে আমাদের জানাবেন।
আফরিন কিছুক্ষণ প্রায় ঘণ্টাখানিক আগে কিন্তু হচ্ছে এই রেলওয়ে স্টেশনে একটি বৈঠক শুরু হয়েছে। সেখানে কিন্তু রেল সচিব এবং রেল মহাব্যবস্থাপক এবং হচ্ছে শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি হিসেবে শিমুল বিশ্বাস একটি বৈঠকে বসেছেন। সেই ঘণ্টাব্যাপী বৈঠকটি চলছে। বৈঠকটি এখন পর্যন্ত চলমান রয়েছে। বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। রেল শ্রমিকদের যে কর্মবিরতি চলছে সেটি কিন্তু চলমান রয়েছে এবং এখন পর্যন্ত কোনো কিন্তু এখান থেকে ট্রেন ছেড়ে যায়নি কমলাপুর রেল স্টেশন থেকে। এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে এগুলো কিন্তু দীর্ঘদিন থেকে এই রেল শ্রমিকদের এই দাবি দেওয়াটি কিন্তু তারা করে আসছেন এবং কিছুদিন আগেও হচ্ছে এই 2-3 দিন আগে কিন্তু রেল মন্ত্রণালয়ের অধীনে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে কিন্তু তাদের কিছু তাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সংযোজন বা বিয়োজন করা হয়েছে তারই প্রেক্ষিতে কিন্তু তারা এই আন্দোলনটি করছেন যে তাদের যে ভাতাটি রয়েছে ভাতা নিয়েই তাদের এই আন্দোলনটি সেটি এখন পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত তাদের পক্ষ থেকেও কোনো কিছু জানা যায়নি তারা কি করবেন বা পরবর্তী নির্দেশনা। এবং সকালে কিন্তু এই রেলওয়ে স্টেশন ভিজিট করে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি কিন্তু রেল উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে সাধারণ মানুষকে জিম্মি করে বা রেলের যে যাত্রীরা রয়েছে তাদেরকে জিম্মি করে এই তাদের দাবি দেওয়াগুলো কিন্তু মানা সম্ভব নয়। যদি তারা এই দাবি মানতে তাদের এই কর্মবিরতি তুলে না নেন তাহলে কিন্তু তারা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করবেন বলেও কিন্তু তিনি জানিয়ে গিয়েছেন। এবং তাই তিনি এও বলেছেন তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে তাদের বেশিরভাগ দাবি দেওয়াও কিন্তু এই প্রজ্ঞাপনের আকারে কিন্তু মেনে নেওয়া হয়েছে। কিন্তু তারা তারপরেও কিন্তু এই আন্দোলন করছে। তারা আন্দোলন থেকে যদি সরে না আসে তাহলে রেল কর্তৃপক্ষ অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করবেন। এবং যেহেতু রাত 12টা থেকে এই কর্মবিরতিটি চলছে যে রেল ধর্মঘটটি চলছে সেটিতে কিন্তু যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। রেল কর্তৃপক্ষ কিন্তু একটি ব্যবস্থা করেছেন সেটিতে হচ্ছে তারা বাস সার্ভিসটি একটি চালু করেছেন। যারা এই কর্মবিরতিতে আটকা পড়েছেন যেসব যাত্রী যারা বিভিন্ন গন্তব্যে যেতে চাচ্ছেন তাদের জন্য বাসের ব্যবস্থা করেছেন, তারা সেই বাসে করে যাচ্ছেন। আর যারা অর্থ রিফান্ড চাচ্ছেন তাদেরকে কিন্তু অর্থ ফেরত দেওয়া হচ্ছে। এবং যাত্রীরা বলছেন তাদেরকে সাধারণ মানুষকে এই জিম্মি করে যে আন্দোলন এটা কিন্তু যৌক্তিক নয়। তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে তারা কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে তারা বৈঠক করে এই তাদের দাবি দাওয়াগুলো পূরণ করতে পারেন এবং তাদের সমাধান করতে পারেন। কিন্তু সাধারণ মানুষকে কেন জিম্মি করবেন এমন প্রশ্নও তুলেছেন যে যাত্রীরা রয়েছেন তারা। তো আফরিন এই ছিল আপাতত আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ অবস্থা। বৈঠকটি শেষ হলে আমরা পরবর্তী সিদ্ধান্ত আপনার মাধ্যমে সাধারণ মানুষকে জানাতে পারবো। নিশ্চয়ই অনেক আপনি সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে আপনার মাধ্যমে আরো বিস্তারিত জেনে নেব। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে টানা 10ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। সকাল থেকে শাহবাগে চারুকলা অনুষদের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষকরা। এ সময় তারা পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন। ইবতেদায়ী শিক্ষকদের প্রতি চরম বৈষম্য করা হচ্ছে দাবি করে বক্তারা বলেন এই দেশে বৈষম্যের ঠাঁই হবে না। 40 বছর ধরে মাদ্রাসা শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের ঘোষণা না দেয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘট সহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। আমরা হলাম শিক্ষা জাতি মেরুদণ্ড। আমরা বিএ পাস করি, এমএ পাস করি, এই শিক্ষায় শিক্ষিত করি। আমরা কারিগর, আমাদের কোনো মূল্যায়ন নাই। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় 40 বছর ধরে অবহেলিত, এটা যুক্তি, এটা আমাদের ন্যায্য অধিকার। দুটার মধ্যে যদি সরকার বাহাদুরের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া না যায় তাহলে আমরা কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দেব। জবত পর্যন্ত না আসে গুলি করে মাইরিয়া লাবে না তো জাতীয়করণ দেবে, তারপরে সসম্মানে বিদায় হয়ে যাব। বিস্তারিত জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আলটিমেটামের সময় শেষ হয়েছে ইবতেদায়ী শিক্ষকদের, এ বিষয়ে আসলে নতুন কোনো কর্মসূচি তারা ঘোষণা করেছে কিনা সার্বিক চিত্র আমাদের জানাবেন। আফরিন, এখন পর্যন্ত এখান থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক পক্ষ থেকে কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে 15 সদস্যের একটি দল সচিবালয়ে গিয়েছেন। তো যেহেতু 2টা পর্যন্ত আলটিমেটাম ছিল
তাদের নির্দেশনাটাই কিন্তু আসলে মূল বিষয়। এখন তাদের জন্যই অপেক্ষা করছে, তারা এখানে এসে আমাদের সঙ্গে সাংবাদিক গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে বা পরবর্তী সিদ্ধান্ত নেবে, এবং কি সেখানে সচিবালয়ে কী ধরনের সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়টি কিন্তু তারা তুলে ধরবেন। এখন পর্যন্ত তারা যে অবস্থান কর্মসূচি নিয়েছেন সেই শাহবাগে, সেটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু বহাল রয়েছে। আর ইতিমধ্যে আপনি জানেন যে তারা কিন্তু আজকে দিয়ে 10তম দিন, সেই 10তম দিনে তারা এখানে 24 ঘন্টায় বলা যায় তারা অবস্থান নিয়েছেন। তাদের একটাই যে দাবিটা, সেটা হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে, এর পাশাপাশি বেতনের যে বৈষম্য সেই বেতন বৈষম্য দূর করতে হবে। বিশেষ করে যারা 40 বছর, অনেকেই আছেন 40 বছর ধরে শিক্ষকতা করছেন এবং কি শিক্ষা পাঠ দিয়ে যাচ্ছেন, সেইটা তারা এখন আর বিনা বেতনে করতে যাচ্ছে না। আমি দু একজনের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন যে আপনাদের দাবিটা যদি আজকে না মানা হয় বা যারা গিয়েছেন তাদের কাছ থেকে কী প্রত্যাশা করছেন, কী ধরনের প্রত্যাশা করছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ তাআলা, একটু বলবেন কী ধরনের প্রত্যাশা করছেন? আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি এবং মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ করে দরুদ সালাম। আমরা সকল ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকগণ আমরা প্রত্যাশা করছি, যারা আমাদের প্রতিনিধিগণ গেছেন, অবশ্যই আমাদের ইবতেদায়ী সকল মাদ্রাসাগুলো জাতীয়করণ হবে ইনশাআল্লাহ। জাতীয় আমাদের প্রত্যাশা। শুনছিলেন আফরিন যে তারা কিন্তু একটাই দাবি, যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে সে পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি থেকে কিন্তু সরে দাঁড়াবেন না। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 15 জন সদস্য একটি দল কিন্তু সচিবালয়ে ইতিমধ্যেই আছে। তারা হয়তো বা কিছুক্ষণের মধ্যে এই শাহবাগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন এবং কি সিদ্ধান্ত হলো সেই বিষয়টি নিশ্চিত করা যাবে। তো এই ছিল এখান থেকে আফরিন সবশেষ। আফরিন। আরিফ, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে 16 আনা প্রস্তুত নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করেছেন তিনি। আর এই নির্বাচন গ্রহণযোগ্য করার লক্ষ্যে সব ধরনের সহায়তা করতে ইইউ প্রস্তুত বলে জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত। কবে জাতীয় নির্বাচন? যদিও তার চূড়ান্ত দিনক্ষণের ঘোষণা আসেনি এখনও, তবে ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। দেশি বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পরামর্শ নিচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। আলোচনা হয়েছে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি নিয়ে। ওনারা যেটা বলেছেন যে এই বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত, সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত। ওনারা চান যে এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক। নির্বাচন কমিশন ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব নিয়েও। ইসির স্বাধীনতা যেটা আমাদের কনস্টিটিউশন যেটা দিয়েছে সেটা যাতে গ্যারান্টিড থাকে সেটা ওনাদেরকে জানিয়েছি যে আমরা এই দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, দ্যাট ইজ আওয়ার বটম লাইন। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলাদ জানান, পরবর্তী জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ। আমি বাংলাদেশে এসেছি সহযোগিতার বার্তা নিয়ে। জাতীয় নির্বাচন সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের করতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। ভোটের মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে কাজ করছে নির্বাচন কমিশন, এমন আশ্বস্ত করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নকে। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশের সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ব্রাজিল। বিএনপি নেতাদের সাথে বৈঠকে একথা বলেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস পেরেস। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে ব্রিফিং করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 3 জন নেতা অংশ নেন। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। ভবিষ্যতে বাংলাদেশ ব্রাজিলের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত ও সক্রিয় করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। কথা হচ্ছে তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন তারা মনে করছে নির্বাচন হবে এবং ভোট করতে চায়, তারা এখানে ওয়্যার হাউস করতে চায়।
বাংলাদেশে তো রেডমিটের একটা আমাদের যদিও তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া পর্যন্ত মঙ্গলবার থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন তিতুমির কর্মসূচি পালন করছে তারা। দাবি না মানা হলে বৃহস্পতিবার থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। সোমবার রাতে সভা করে এসব সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর আন্দোলনের প্ল্যাটফর্ম তিতুমির ঐক্য। তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে 7 কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি বাতিল করা হয়েছে। এতে কলেজগুলো অভিভাবকহীনতায় পড়েছে। তবে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তারা অনড়। আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয় আলাদাভাবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের যে দাবি তিতুমির কলেজের, এটা সরকারকে দিতেই হবে। আগামী 48 ঘন্টার ভিতরে তিতুমির বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক বডি সেটি গঠিত না হলে আমরা বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচির দিকে ধাবিত হব। আমরা এই আন্দোলন দিতে বাধ্য হচ্ছি, কিন্তু সরকারের দ্বিচারিতা থেকে শুরু করে সরকারের যে অলস মানসিকতার তার প্রমাণ থেকে কিন্তু আমরা এই আন্দোলনটা দিতে বাধ্য হচ্ছি। এবং এখনকার আমাদের আন্দোলনটা হবে সুশৃঙ্খল, কঠোর এবং সুনিয়ন্ত্রিত হবে এবং এটা চলমান থাকবে। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প। মাঘের শীতের প্রভাব পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন এবং প্রকৃতিতে। আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের চেয়ে এই জেলায় তাপমাত্রা সামান্য বাড়লেও মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি। শীত উপেক্ষা করেই কাজে যাচ্ছেন শ্রমজীবীরা। পঞ্চগড়ে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় প্রভাব পড়েছে জনজীবনে। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীতের কারণে ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক এবং শিশুরা। ঠাকুরগাঁওয়ে ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। গরম কাপড় বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় কম বলে জানিয়েছে ভুক্তভোগীরা। আমরা এখন কাজ কামে বাইরে হইতে পারি না, ঘর থেকে আমরা ঠান্ডাতে খুব কষ্টে জীবন যাপন করি। হ্যাঁ, আগতে পারছে, শীতে খুব ঠান্ডা লাগছে। কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, গাড়ি ঘোড়া চালা যাচ্ছে না, হালকা পাতলা দেখা যাচ্ছে, খুব রিস্ক হয়ে যাচ্ছে গাড়ি চালাইতে। কুয়াশার জন্য কিছু দেখা যায় না, ঠান্ডা প্রচুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। রীতিমতো আতঙ্কের মুখে রয়েছেন যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পরপরই অভিবাসী নীতিতে কঠোরতায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর মধ্যেই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে অন্তত 956 জনকে, যাদের বেশিরভাগেরই অবস্থান শিকাগো ও টেক্সাস শহরে। এদিকে ফৌজদারি মামলায় ট্রাম্পের বিরুদ্ধে কাজ করা আইনজীবীদের বরখাস্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী তাড়াতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পরই এ নিয়ে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। 21টি নির্বাহী পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই মধ্যে শিকাগো, নিউ ইয়র্ক, নিউ জার্সি ও মিয়ামি সহ বেশ কয়েকটি শহরে শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান। কাগজপত্র নেই এমন অভিবাসীদের গ্রেপ্তার অভিযান শুরু করেছে দেশের কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE। একই সাথে যুক্ত হয়েছেন আরও কয়েকটি কেন্দ্রীয় সংস্থা। দেশজুড়ে বসতবাড়ি, ক্লাব, বিভিন্ন স্থানে চিরুনি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে 1000 অভিবাসীকে। শিকাগো শহরকে বলা হয় অভিবাসীদের বড় আবাস। এরই প্রেক্ষিতে সেখানে বাড়ানো হয়েছে গ্রেপ্তার অভিযান। আতঙ্কের কারণে অনেক জায়গায় সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা। একই পরিস্থিতির শিকার দক্ষিণ সীমান্তবর্তী টেক্সাসের কয়েকটি শহরের জনজীবন। এমন পরিস্থিতির মধ্যেই 64 জন যাত্রী নিয়ে একটি সামরিক বিমান মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলায় কাজ করা 1 ডজনেরও বেশি বিচার বিভাগের আইনজীবীকে বরখাস্ত করা হয়েছে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। খেলার খবর। আবারও চেক বাউন্স করেছে রাজশাহী ক্রিকেটারদের। গেল রোববার পাওয়া 50% পারিশ্রমিকের সেই চেক ব্যাংকে জমা দিয়ে কোনো টাকা পায়নি ক্রিকেটাররা। বিসিবি সভাপতির চেষ্টায় রোববার চেক হাতে পেয়ে ম্যাচ খেলতে নেমেছিল তাসকিন বিজয়রা। তবে লোকাল ক্রিকেটাররা মাঠে নামলেও বিদেশি ক্রিকেটাররা বয়কট করেছিল রংপুরের বিপক্ষে সেই ম্যাচ। এরপর মালিক পক্ষের আশ্বাসে
সিলেটের বিপক্ষে ম্যাচে মাঠে নামে রায়ান বার্লা। এর আগেও 25% পারিশ্রমিকের চেক বাউন্স করেছিল ক্রিকেটারদের। পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রামে অনুশীলনও বয়কট করেছিল তাসকিন বিজয়রা। বিসিবির নির্বাহী সভায় কপাল খুলেছে দেশের আম্পায়ারদের। নতুন বেতন কাঠামোয় দেশের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত আম্পায়ার এখন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির এলিট প্যানেলভুক্ত সৈকতের বেতন এখন 2 লাখ টাকা। নতুন বেতন কাঠামোয় দেশের শীর্ষ আম্পায়ার সহ নারী আম্পায়ারদেরও বেতনের আওতায় আনা হয়েছে। টাইগার ক্রিকেটের মতোই হাঁটি হাঁটি পা পা করে অনেকটাই এগিয়েছেন দেশের আম্পায়াররা। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। নারী আম্পায়ারিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সাথীরা জাকির জেসি। এবারে দেশের আম্পায়ারদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা 5 আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান সুমনদের বিভিন্ন গ্রেডে রেখে বেতন চূড়ান্ত করেছে বিসিবি। সবার উপরে A+ ক্যাটাগরিতে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। অনুমেয়ভাবেই সর্বোচ্চ বেতন পাচ্ছেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। আইসিসির এলিট প্যানেলভুক্ত এই আম্পায়ারের বেতন এখন 2 লাখ টাকা। এই তালিকায় সিনিয়র আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের বেতন 1 লাখ। পরের ক্যাটাগরিতে আছেন গাজী সোহেল ও তানভীর আহমেদ, তাদের বেতন ঠিক করা হয়েছে 90,000 টাকা। মোর্শেদ আলী খান সুমন এর পরের ক্যাটাগরি থেকে পাবেন 70,000 টাকা। এরই সঙ্গে নারী আম্পায়ারদের 4 জন 35,000 টাকা করে বেতন পাবেন। এছাড়া বিসিবি এলিট প্যানেলের আম্পায়ারদের বেতন ধরা হয়েছে ব্যক্তিভেদে 45 থেকে 55,000 টাকা। সিনিয়র আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি 55,000 টাকা বেতন পাবেন। বরাদ্দ রাখা হয়েছে বিসিবি ইমার্জিং ক্যাটাগরিতে একদম নতুন আম্পায়ারদের জন্য। তারা প্রতি মাসে পাবেন 25,000 টাকা করে। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। এবার আরো কিছু সংবাদ এক নজরে। 2023 সালের জন্য ডিপ্লোম্যাটিক এক্সেলেন্ট পুরস্কার পেলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসুফ ইসা আল দোহাইলান। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরস্কার স্মারক তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা। খুলনায় শ্রমিক নেতার মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। বন্ধ রয়েছে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন। এতে 16টি জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না। একই দাবিতে আজ সারা দেশে ট্যাঙ্ক লরি শ্রমিকরাও আধা বেলা ধর্মঘট পালন করেছেন। কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর পাড়ে হঠাৎ আবারও নদী ভাঙন শুরু হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে অটো, রাইস মিল, ডকইয়ার্ড ও ভৈরব বাজার। সোমবার রাত থেকে নদী ভাঙন শুরু হয়েছে। এতে প্রায় কয়েক শত ফুট জমি নদী গর্ভে বিলীন হয়েছে। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।